গল্পস্বল্পের আজকের আয়োজনে সকলকে স্বাগতম। এখন পড়ছি সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র ১ থেকে গ্যাংটকের গণ্ডগোল এর দ্বিতীয় পর্ব। হোটেলে পৌঁছে যখন জিপের ভাড়া দিচ্ছি তখন আবার শশধর বাবুর সঙ্গে দেখা। এখনও সেই ব্যস্ত অন্যমনস্কভাবে বাজারের দিক থেকে ফিরছেন। প্রথমে আমাদের দেখতেই পাননি, তারপর ফেলুদার ডাক শুনে একটু চমকে হেসে আমাদের দিকে এগিয়ে এলেন। সব ব্যবস্থা হয়ে গেল, কালকের ফ্লাইটেই যাচ্ছি। ফেলুদা বলল, বম্বে গিয়ে একটা ব্যাপারে একটু খোঁজ করে দেখতে পারেন কি? মিস্টার শেলভাঙ্কার এখানে একটা তিব্বতী মূর্তি কিনেছিলেন, একটা মূল্যবান দুষ্প্রাপ্য স্পেসিমেন। সেই মূর্তিটা তার জিনিসপত্রের সঙ্গে ফেরত গেছে কিনা? শশধরবাবু বললেন, নিশ্চয়ই দেখব, কিন্তু আপনি ব্যাপারটা জানলেন কি করে? ফেলুদা সংক্ষেপে নিশিকান্তবাবু আর হিপির কাছে যা জেনেছে সেটা বলল। সব শুনে টুনে শশধরবাবু বললেন, বুক পকেটে মূর্তিটা রাখাটাই ওর পক্ষে স্বাভাবিক বলে মনে হচ্ছে। হি হ্যাড এ গ্রেট প্যাশন ফর আর্ট অবজেক্টস। তারপর হঠাৎ মুখের ভাব একদম বদলে ফেলুদার দিকে চেয়ে একটা অবাক হাসি হেসে বললেন, ভালো কথা, আপনি যে ডিটেকটিভ সেটা তো আমাকে বলেননি। আমার তো চক্ষু ছানা বড়া। ফেলুদারও দেখি মুখ হা হয়ে গেছে। কি করে জানলেন? ভদ্রলোক হাসতে হাসতে তার মানিব্যাগ থেকে একটা কার্ড বার করে ফেলুদাকে দেখালেন। আমি জানি সেটা ফেলুদারই কার্ড। তাতে লেখা আছে প্রদোষ সি মিটার, প্রাইভেট ইনভেস্টিগেটর। আপনি যখন জিপের শেয়ারটা দিচ্ছিলেন তখনই বোধহয় আপনার কার্ডটা ব্যাগ থেকে সামনের সিটে পায়ের কাছে পড়ে গিয়েছিল। বাংলোয় যখন নামছি তখন ড্রাইভারটা আমায় কার্ডটা দেয়। ভালো করে পড়ে দেখিনি, কারণ চশমাটা ছিল না হাতের কাছে। তারপর থেকে যা গণ্ডগোল, এটার কথা ভুলেই গিয়েছিলাম। এনিওয়ে, এটা আমি রাখছি। আর এই নিন আমার কার্ড। যদি কোনো গোলমাল দেখেন আর মনে করেন আমার আসা দরকার, একটা টেলিগ্রাম করে দেবেন। আর্লিয়েস্ট অ্যাভেলেবল ফ্লাইটে চলে আসব। কখন যাচ্ছেন আপনি? কাল ভোরে। হয়তো আপনাদের সঙ্গে আর দেখা হবে না। আসি, হ্যাভ এ গুড টাইম। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ করেছে। ভদ্রলোক হাত তুলে গুড বাই করে হনহনিয়ে বাংলোর দিকে চলে গেলেন। ঘরে এসে ফেলুদা বুট মোজা খুলে হাত পা ছাড়িয়ে খাটের উপর হয়ে বলল, উফ, সত্যি আজ এই প্রথম দিনে এত রকম ঘটনা ঘটল যে উফ ছাড়া আর কিছু বলা যায় না। ভেবে দেখ, ফেলুদা সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, একটা ক্রিমিনালের যদি 9টা মাথা হতো তাহলে কি সাংঘাতিক ব্যাপার হতো। পেছন থেকে এসে খপ করে ধরার আর কোনো উপায় থাকতো না। আর 34টা হাত, সেও সাংঘাতিক। 34 জোড়া হাত করা না হলে অ্যারেস্ট করা যেত না। বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ঘরের আলোটা জ্বালিয়ে দিলাম। ফেলুদা তার হাত বাক্সটা খুলে তার থেকে তার বিখ্যাত নীল খাতাটা বের করলো। তারপর শোয়া অবস্থাতেই খাতাটা খুলে বুকের উপর রেখে পকেট থেকে কলমটা বার করে লেখার জন্য তৈরি হলো। শেলভাঙ্কার যেভাবেই মরে থাকুক না কেন, ফেলুদা যে অলরেডি রহস্যের গন্ধ পেয়েছে আর তদন্ত শুরু করে দিয়েছে সেটা আমার বুঝতে বাকি রইল না। বলতো, এইখানে এসে এখন পর্যন্ত কার কার সঙ্গে আলাপ হলো? প্রশ্নটার জন্য মোটেই তৈরি ছিলাম না, তাই প্রথমটা কীরকম হকচকিয়ে গেলাম। ঢোক গিলে বললাম, একেবারে বাগডোগরা থেকে শুরু করতে হবে নাকি? ধুর গর্ধপ, এখন যারা গ্যাংটকে রয়েছে তার মধ্যে বল। 1 শশধরবাবু, পদবী দত্ত, তোর মুন্ডু, সরি, বোস। কেন এসেছেন এখানে? ওই যে বললেন কি সুগন্ধি গাছের ব্যাপার। অত দায়সারাভাবে বললে চলবে না। দাঁড়াও, ভদ্রলোকের পার্টনার মিস্টার শেলভাঙ্কারকে মিট করতে। ওদের একটা কেমিক্যাল কোম্পানি আছে, যার অনেক কাজের মধ্যে একটা কাজ হলো। ওকে ওকে, নেক্সট। হিপি, নাম হেলমেট। মুট, মেট নয়, হেলমুট। হ্যাঁ হ্যাঁ। পদবী ওঙ্গার। আসার উদ্দেশ্য প্রফেশনাল ফটোগ্রাফার। সিকিমের ছবি তুলে একটা বই করতে যায়। 3 দিনের ভিসা পেয়েছিল বলে কয়ে বাড়িয়ে নিয়েছে। নেক্সট। নিশিকান্ত সরকার। দার্জিলিংয়ে থাকেন, 3 পুরুষের বাস। কি করেন জানি না। একটা তিব্বতী মূর্তি ছিল শেলভাঙ্কারকে। দরজায় টোকা পড়ল। কামিন। ফেলুদা ভীষণ সাহেবিক কায়দায় বলে উঠল, ডিস্টার্ব করছি না তো? নিশিকান্ত সরকারের প্রবেশ। একটা খবর দিতে এলুম। ফেলুদা সোজা হয়ে বসে ভদ্রলোককে খাটের পাশের চেয়ারটা দেখিয়ে দিল।
নিশিকান্তবাবু তার সেই অদ্ভুত হাসি নিয়ে চেয়ারে বসে বললেন, কাল লামা ডান্স হচ্ছে। কোথায়? ফেলুদা জিজ্ঞেস করল। রুমটেক, এখান থেকে মাত্র 10 মাইল। দারুণ ব্যাপার, ভুটান কালিম্পং থেকে সব লোক আসছে। রুমটেকের যিনি লামা তার পজিশন খুব হাই। জানেন দালাই পাঞ্চেন, তারপরেই ইনি তিব্বতেই থাকতেন, ইদানিং এসেছেন। মঠটাও নতুন, একবার দেখে আসবেন নাকি? সকালে হবে না, ফেলুদা ভদ্রলোককে একটা চারমিনার অফার করলো। দুপুরে খাওয়া দাওয়া সেরে যাওয়া যেতে পারে। আর পরশু যদি যান তাহলে হিজ হোলিনেসের দর্শনও পেতে পারেন। বলেন তো গুটি চারেক সাদা স্কার্ফ জোগাড় করে রাখি। আমি বললাম, স্কার্ফ কেন? নিশিকান্ত হেসে বললেন, ওইটাই এখানকার রীতি। হাই ক্লাস কোনো তিব্বতীর সঙ্গে দেখা করতে গেলে স্কার্ফ নিয়ে যেতে হয়। তুমি গিয়ে তাকে স্কার্ফটা দিলে তিনি আবার সেটা তোমাকে ফেরত দিলেন। ব্যাস, ফর্মালিটি কমপ্লিট। ফেলুদা বলল, লামা দর্শনে কাজ নেই, তার চেয়ে নাচটাই দেখা যাবে। আমারও তাই মত। আর গেলে কালই যাওয়া ভালো, যা দিন পড়েছে। এরপরে রাস্তাঘাটের কি অবস্থা হবে বলা যায় না। ভালো কথা, আপনি আপনার মূর্তির কথা কি শেলভাঙ্কার ছাড়া আর কাউকে বলেছিলেন? নিশিকান্তবাবুর জবাব দিতে দেরি হলো না, ঘুণাক্ষরেও না। নট এ সোল। কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করছি। এখানকার দোকানে গিয়ে ওটা একবার যাচাই করব ভেবেছিলাম, তবে তারও প্রয়োজন হয়নি। দোকানেই শেলভাঙ্কারের সঙ্গে আলাপ হয়, তারপর সোজা ডাকবাংলায় গিয়ে জিনিসটা দিয়ে আসি। অবশ্যই উনি একদিন দেখে তারপর দামটা দিয়েছিলেন। নগদ টাকা? না না, সেটা হলে আমার সুবিধেই হতো, কিন্তু ক্যাশ ছিল না ওর কাছে। চেক দিয়েছিলেন। দাঁড়ান। নিশিকান্তবাবু তার ওয়ালেট থেকে একটা ভাঁজ করা চেক বার করে ফেলুদাকে দেখালেন। আমিও ঝুঁকে পড়ে দেখে নিলাম। ন্যাশনাল অ্যান্ড গ্রিনলেস ব্যাংকের চেক, তলায় দারুণ পাকা সই, এস শেলভাঙ্কার। ফেলুদা চেকটা ফেরত দিয়ে দিল। কোথাও কোনো সাসপিশাস কিছু দেখলেন নাকি? মুখে সেই হাসি নিয়ে নিশিকান্তবাবু জিজ্ঞেস করলেন। না, ফেলুদা হাই তুলে বলল। ভদ্রলোক উঠে পড়লেন। বাইরে একটা ঝলসানো নীল বিদ্যুতের পর একটা প্রচণ্ড বাজের শব্দে ঘরের কাচের জানালা ঝনঝন করে উঠল। নিশিকান্তবাবু দেখলাম ফ্যাকাশে হয়ে গেছেন। বাজ জিনিসটাকে মোটেই বরদাস্ত করতে পারি না। হে হে। আসি। যখন ডিনার খাচ্ছি তখনও বৃষ্টি, যখন শুতে গেলাম তখনও বৃষ্টি, যখন ঘুমোচ্ছি তখনও এক একবার বাজের আওয়াজে ঘুম ভেঙে গেছে আর বৃষ্টির শব্দ পেয়েছি। একবার ঘুম ভেঙে জানালার দিকে চোখ পড়াতে মনে হলো কে যেন জানালার বাইরের কাঠের বারান্দা দিয়ে হেঁটে গেল। কিন্তু এই দুর্যোগের রাতে কে আর বাইরে বেরোবে? নিশ্চয়ই আমার দেখার ভুল, কিংবা হয়তো ঘুমই ভাঙেনি। পাহাড়ের দিকের জানালার কাচের মধ্য দিয়ে বিদ্যুতের আলোয় দেখা গেল লাল পোশাক পরা লোকটা হয়তো আসলে আমার স্বপ্নে দেখা। কোন ভোরে বৃষ্টি থেমেছে জানি না। 6:30টায় উঠে জানালার কাছে গিয়ে দেখি আকাশ ঝকঝকে পরিষ্কার, চারদিকে রোদ ঝলমল। আর আমার ঠিক সামনের পাহাড়ের সারির পেছন দিয়ে মাথা উঁচিয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ের চেয়ে অন্যরকম দেখতে, হয়তো অত সুন্দরও না, কিন্তু তাহলেও চেনা যায়, তাহলেও কাঞ্চনজঙ্ঘা। ফেলুদা আমার আগেই উঠে যোগব্যায়াম সেরে স্নানে ঢুকেছিল। এই মাত্র বেরিয়ে এসে বলল, চটপট সেরে নে, অনেক কাজ। 15 মিনিটের মধ্যেই আমার সব কিছু সারা হয়ে গেল। ব্রেকফাস্ট খেতে যখন নিচে নেমেছি সবে 7টা বেজেছে। একটু অবাক লাগলো দেখে যে নিশিকান্তবাবু আমাদের আগেই ডাইনিং রুমে এসে হাজির হয়েছেন। ফেলুদা বলল, আপনি তো খুব আর্লি রাইজার মশাই। কাছে গিয়ে বুঝলাম মুখে সেই হাসিটা থাকা সত্ত্বেও ভদ্রলোককে কেমন যেন একটু নার্ভাস বলে মনে হচ্ছে। আপনাদের মানে ভালো ঘুমটুম হয়েছিল? বুঝলাম আসলে ওর অন্য কিছু বলার দরকার, আগে একটু পায়তারা করছেন। ভদ্রলোকের গলাটা শুকনো শোনালো। মন্দ কি? ফেলুদা বলল, কেন বলুন তো? ভদ্রলোক এদিক ওদিক দেখে নিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা হলদেটে কাগজ বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। এটা কি ব্যাপার বলুন তো? দেখি। কাগজটার উপর কালো কালি দিয়ে কয়েকটা অদ্ভুত অক্ষরে কি যেন লেখা রয়েছে। ফেলুদা বলল, এ তো তিব্বতী লেখা বলে মনে হচ্ছে। কোথায় পেলেন? কাল রাত্রে, মাঝরাত্রে। অ্যাট ডেড অফ নাইট।
কেউ আমার ঘরে ফেলে দিয়ে গেছে। বলেন কি? আমার কিন্তু কথাটা শুনেই বুকটা ধড়াস করে উঠেছিল। নিশিকান্তবাবুর ঘর হলো আমাদের পাশের ঘর, ওটাও হোটেলের পিছন দিকে। আমাদের আর ওর ঘরের জানালার বাইরে একটা বারান্দা গেছে, আর সেই বারান্দায় ওঠার জন্য কাঠের সিঁড়ি রয়েছে হোটেলের পিছন দিকে। এটা রাখতে পারি? ফেলুদা জিজ্ঞেস করলো। স্বচ্ছ মানে স্বচ্ছন্দে, কিন্তু কি লিখেছে সেটার একটা না করা অবধি। সেটা আর এমন কি কঠিন? তিব্বতী ভাষা জানা লোকের তো অভাব নেই এখানে। আর কিছু না হোক টিবেটার ইনস্টিটিউট তো আছে। হ্যাঁ, সেই আর কি। তবে আর কি, আপনি চিন্তা করছেন কেন? এটা হুমকি বা শাসানি গোছের একটা কিছু, সেটা ভাবার তো কোনো কারণ নেই, নাকি আছে? নিশিকান্তবাবু চমকে উঠে তৎক্ষণাৎ সামলে নিয়ে বললেন, সার্টেনলি নট। এমনও তো হতে পারে যে এটায় বলা হয়েছে তোমার মঙ্গল হোক বা তুমি দীর্ঘজীবী হও। তা তো বটেই, অবশ্যই। মানে হঠাৎ কথা নেই বার্তা নেই, আশীর্বাদটাই বা করবে কেন? হে হে। হুমকির কোনো কারণ নেই বলছেন? না না, আমি মশাই যাকে বলে নট ইন 7, নট ইন 5। ফেলুদা বেয়ারাকে চা আর ডিম রুটি অর্ডার দিয়ে বলল, যাকগে, এ নিয়ে আর ভাববেন না, আমরা তো পাশের ঘরেই রয়েছি, আপনার কোনো চিন্তা নেই। বলছেন? আজ সকালে এই প্রথম ভদ্রলোকের অনেকগুলো দাঁত একসঙ্গে দেখা গেল। আলবাত। চা খেয়েছেন? এবার খাবো আর কি, পেট ভরে ব্রেকফাস্ট করুন, রোদ উঠেছে। দুপুরে লামান আছে দেখার প্রোগ্রাম আছে, কুছ পারোয়া নেহি। আপনাকে যে কি বলে থ্যাঙ্কস দিতে হবে না, আপনার চেকটি যেন খোয়া না যায় সেদিকে খেয়াল রাখবেন। জিপ ঠিক সময়েই হাজির হলো। আমরা উঠতে যাব এমন সময় দেখি আরেকটা জিপ বাংলোর দিক থেকে আসছে। নম্বরটা দেখে কেমন যেন চেনা মনে হলো, SKM 463। ওহো, এই নম্বরের গাড়ি তো সেই নেপালি ড্রাইভার চালাচ্ছে যে অ্যাক্সিডেন্ট থেকে পার পেয়েছিল। এবার নীল কোট পরা ড্রাইভারকে দেখতে পেলাম, আর তার পাশেই বসে, ওমা, এ যে শশধরবাবু। ভদ্রলোক আমাদের দেখে গাড়ি থামিয়ে বললেন, আর্মির কাছ থেকে খবরের জন্য ওয়েট করছিল। বৃষ্টির বহর দেখে ভয় হচ্ছিল রাস্তা বুঝি বন্ধ হয়ে গেছে। হয়নি বুঝি? ফেলুদা জিজ্ঞেস করলো। না, অবশ্যই নেহাত বেগতিক দেখলে ঠিক করেছিলাম ভায়া কালিম্পং চলে যাব। ওই ড্রাইভারটি তো শেলবাঙ্কারের গাড়ি চালাচ্ছিল, তাই না? শশধর বাবু হেসে উঠলেন। আপনি তো তদন্ত শুরু করে দিয়েছেন দেখছি। ইয়েস, ইউ আর রাইট। আমি ওকে ডেলিভারেটলি বেছে নিয়েছি। প্রথমত গাড়িটা নতুন, দ্বিতীয়ত বাজ কখনো একই জায়গায় দুবার পড়ে না, জানেন তো। শশধরবাবু দ্বিতীয়বার গুড বাই করে বাজারের রাস্তা দিয়ে নিচের দিকে চলে গেলেন। আমরা আমাদের জিপেই উঠলাম। ড্রাইভারকে বলাই ছিল কোথায় যাব, তাই আর বৃথা বাক্য ব্যয় না করে রওনা দিয়ে দিলাম। ডাকবাংলোর কাছাকাছি গিয়ে একেবারে উপরের দিকে চেয়ে দেখলাম হেলমুটকে দেখা যায় কিনা। কাউকেই দেখতে পেলাম না। কাল কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না, আর আজ আকাশে এক টুকরো মেঘও নেই। বাঁ দিকে শহর, অনেক দূর পর্যন্ত নিচে নেমে গেছে। একটা বাড়ি দেখে স্কুল বলে মনে হলো, কারণ তার সামনেই একটা চারকোনা খোলা জায়গা, আর তার দুদিকে দুটো খুদে খুদে সাদা গোলপোস্ট। এখনও স্কুলের সময় হয়নি, না হলে ইউনিফর্ম পরা খুদে খুদে ছেলেদেরও দেখা যেত। আরও কিছু দূর গিয়ে একটা চৌমাথা পড়ল। ডান দিক থেকে একটা পান সিগারেটের দোকান, মাঝখানে পুলিশ, বাঁ দিকে একটা রাস্তা পিছনের নিচের দিকে চলে গেছে। সামনের দিকে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। একটার মুখে একটা গেট, তাতে লেখা ইন্ডিয়া হাউস। সেটা পাহাড় বেয়ে উপরের দিকে উঠে গেছে। আমরা নিলাম অন্য রাস্তাটা, যেটা সোজা সামনের দিকে এগিয়ে গেছে। মিনিট খানেক চলার পরই রাস্তার ডান পাশে পাহাড়ের গায়ে পাথরের ফলকে খোদাই করে বড় বড় অক্ষরে লেখা দেখলাম, নর্থ সিকিম হাইওয়ে। ফেলুদা একটা অচেনা গান গুনগুন করে গাইছিল। সেটা থামিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, ইয়ে রাস্তা কিতনা দূর তক গিয়া? ড্রাইভার বলল, রাস্তা গেছে চুংথাম পর্যন্ত, সেখানে আবার দুটো রাস্তা আছে, যার একটা গেছে লাচেন আর একটা লাচুং। দুটোরই নাম শুনেছি, দুটোরই হাইট 9,000 ফুটের কাছাকাছি, আর দুটোই নাকি অদ্ভুত সুন্দর জায়গা। রাস্তা ভালো? ফেলুদা জিজ্ঞেস করল। তা ভালো, তবে পানি হোনে সে কভি কভি বিগড় যাতা। ল্যান্ডস্লাইড হয়? হ্যাঁ বাবু,
রাস্তা তোর যাতা, ব্রিজ তোর যাতা বিগাড় যাতা। শহর ছাড়তে বেশি সময় লাগলো না। একটা আর্মি ক্যাম্প পেরোতেই একেবারে নিরিবিলি জায়গায় এসে পড়লাম। এখন নিচের দিকে তাকালে পাকা বাড়ির বদলে ফসলের ক্ষেত দেখা যাচ্ছে। এখন ভুট্টা হয়েছে, ধানের সময় ধান হয়। পাহাড়ের গা কেটে সিঁড়ির মতো ধাপে ধাপে করা ক্ষেত, ভারী সুন্দর দেখতে। মাঝে মাঝে রাস্তার ধারে মাইলপোস্ট পড়ছে, তবে তাতে সব কিলোমিটারে লেখা। প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল, তারপর মনে মনে হিসেব 5 মাইল ইকুয়াল টু 8 কিলোমিটার করে নেওয়ার অভ্যাস হয়ে গেল। 10 কিলোমিটার ছাড়িয়ে কিছু দূরে গিয়ে জায়গায় গাড়ি থামিয়ে ড্রাইভার বলল, এই হচ্ছে অ্যাক্সিডেন্টের জায়গা। আমরা গাড়ি থেকে নামলাম। এতক্ষণ গাড়ির শব্দে যেটা বুঝতে পারিনি সেটা এবার বুঝতে পারলাম। জায়গাটা অস্বাভাবিক রকম নির্জন, নিস্তব্ধ। রাস্তা থেকে অনেকখানি নিচে খাদের মধ্য দিয়ে নদী বয়ে চলেছে। তার একটা সরসর শব্দ আছে, আর আছে মাঝে মাঝে কে জানে কতদূর থেকে ভেসে আসা নাম না জানা পাহাড়ি পাখির শীষ। এছাড়া আর কোনো শব্দ নেই। আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিক দিয়ে নেমেছে ঢাল, আর ডান দিক দিয়ে পাহাড় খাড়াই করে উপরে উঠে গেছে। এই পাহাড়ের গা দিয়েই পাথর গড়িয়ে পড়ে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এই পাথরকে ভেঙে টুকরো টুকরো করে এখন রাস্তার ধারে ছড়িয়ে রাখা হয়েছে। সেগুলোকে দেখে আর অ্যাক্সিডেন্টের কথাটা ভেবে পেটের ভিতরটা কেমন যেন করে উঠল। ফেলুদা প্রথম চটপট কয়েকটা ছবি তুলে নিল, তারপর রাস্তার বাঁ পাশটায় গিয়ে নিচের দিকে দেখে কয়েকবার খালি হুঁ হুঁ বলল। তারপর ক্যামেরাটা কাঁধ থেকে খুলে আমার হাতে দিয়ে বলল, এই ঢাল দিয়ে হ্যাচর বা প্যাচর করে কিছু দূর নেমে যাওয়া বোধহয় খুব কঠিন হবে না। তুই এখানেই থাক, আমার মিনিট 15 মামলা। আমি যে উত্তরে কিছু বলবো, ওকে বাধা দেবার কোনো চেষ্টা করব, তার আর সুযোগই হলো না। ও চোখের নিমেষে এবড়ো থেবড়ো পাথর আর গাছগাছড়া লতা পাতা খামচাতে খামচাতে তরতরিয়ে নিচের দিকে নেমে গেল। আমার কাছে কাজটা বেশ দুঃসাহসিক বলে মনে হচ্ছিল, কিন্তু ফেলুদা দেখি তারই মধ্যে শীষ দিয়ে নেমে চলেছে। ক্রমে ফেলুদার শীষ মিলিয়ে গেল। আমি ভরসা করে নিচের দিকে চাইতে পারছিলাম না, কিন্তু এবার একবার না দেখলেই নয় মনে করে রাস্তার কিনারে গিয়ে মাথাটা বাড়িয়ে দিলাম। যা দেখলাম তাতে বুকটা কেঁপে উঠল। ফেলুদা পুতুল হয়ে গেছে। না জানলে তাকে দেখে চিনতেই পারতাম না। ড্রাইভার বলল, বাবু ঠিক জায়গাতেই পৌঁছেছেন, ওখানেই গিয়ে পড়েছিল জিপটা। ফেলুদার আন্দাজ অব্যর্থ। ঠিক 15 মিনিট পরে খচমচ খড়মড় শব্দ শুনে আবার এগিয়ে গিয়ে দেখি ফেলুদা যেভাবে নেমেছিল সেইভাবে আবার এটা ওটা খামচে ধরে উঠে আসছে। হাতটা বাড়িয়ে একটা হ্যাচকা টান মেরে তাকে রাস্তায় তুলেই জিজ্ঞেস করলাম, কি পেলে? গাড়ির কিছু ভাঙা পার্স, নাটবোল্ট, কিছু ভাঙা কাচ, একটা তেল চিটচিটে ন্যাকড়া, নো জমন্তক। মূর্তিটা যে পাবে না সেটা আমারও মনে হয়েছিল। আর কিছু না? ফেলুদা তার প্যান্ট আর কোটটা ঝেড়ে দিয়ে পকেট থেকে একটা ছোট্ট জিনিস বার করে আমাকে দেখালো। সেটা আর কিছুই না, একটা ঝিনুকের কিংবা প্লাস্টিকের তৈরি সাদা বোতাম, মনে হয় শার্টের। আমাকে দেখিয়েই বোতামটা আবার পকেটে রেখে ফেলুদা উল্টো দিকে খাড়াই পাহাড়ের দিকে এগিয়ে গেল। পাথর পাথর পাথর, আপন মনে বিড়বিড় করে চলেছে সে। তারপর গলা চড়িয়ে বলল, আর একটু তেনজিঙ্গি না করলে চলছে না। এবারে আর ফেলুদাকে একা ছাড়লাম না, কারণ খাড়াই খুব বেশি না, আর মাঝে মাঝে এমন এক একটা জায়গা আছে যেখানে ইচ্ছে করলে একটু জিরিয়ে নেওয়া যায়। ফেলুদা আগেই বলে নিয়েছিল, তুই আগে ওঠ, তোর পিছনে আমি। তার মানে হচ্ছে আমি যদি পাহাড়কে পড়ি তাহলে ও আমাকে ধরবে। খানিকটা দূরে ওঠার পরই ফেলুদা হঠাৎ পিছন থেকে বলল, থাম। একটা খোলা সমতল জায়গায় এসে পড়েছি। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে হাত পা ঝেড়ে চারদিকে একবার দেখলাম। ফেলুদা আবার গুনগুন করে গান ধরেছে, আর দৃষ্টি মাটির দিকে রেখে পায়চারি করছে। শব্দটা এলো প্রায় মিনিট খানেক পর পায়চারির পর। ফ্ল্যাট জায়গাটা যেখানে ঢালু হয়ে নিচে নেমেছে তারই একটা অংশের দিকে ফেলুদা এক দৃষ্টে চেয়ে রয়েছে। আশেপাশে ঘাস থাকলেও এই বিশেষ অংশটা ন্যাড়া, মাটি আর দু একটা নুড়ি পাথর ছাড়া আর কিছু নেই। এখান থেকে পাথর বাবাজি গড়িয়েছেন। লক্ষ্য করে দেখ, এখান থেকে শুরু করে ঢাল বেয়ে গাছপালা ভেঙে চলেছে নিচ অবধি। ঝোপঝাড়টা দেখ, ওই ফার্নের গোছাটা দেখ কিভাবে থেতলেছে। এগুলো সব পরিষ্কার ইন্ডিকেশন। আমি বললাম, কত বড় পাথর বলে মনে হচ্ছে?
ফেলুদা বলল, নিচে তো টুকরোগুলো দেখলি, কত আর বড় হবে। আর এ হাইট থেকে গড়িয়ে পড়ে মারাত্মক দুর্ঘটনা সৃষ্টি করার জন্য একটা ছোটোখাটো ধোপার পুটলির সাইজের পাথরই যথেষ্ট, তাই বুঝি? তাছাড়া আর কি, এ হলো মোমেন্টামের ব্যাপার, ম্যাস ইন্টু ভেলোসিটি। ধর, তুই যদি মনুমেন্টের তলায় দাঁড়িয়ে থাকিস আর মনুমেন্টের উপর থেকে কেউ যদি একটা পায়রার ডিমের সাইজের নুড়ি পাথরও তোর মাথায় তাক করে ফেলে, তাহলে তার চোটেই তোর মাথা ফুটিফাটা হয়ে যাবে। একটা ক্রিকেট বল যত বেশি হাইটে ছোড়া যায়, সেটাকে লুফতে তত বেশি চোট লাগে হাতে। লোফার সময় কায়দা করে হাতে টেনে নিতে না পারলে অনেক সময় তেলও ফেটে যায়। অথচ বল তো সেই একই থাকছে, বদলাচ্ছে কেবল হাইট, আর তার ফলে মোমেন্টাম। ফেলুদা এবার ন্যাড়া জায়গাটার পাশে ঘাসের উপর বসে পড়ল। পাথরটা কিভাবে পড়েছিল জানিস? কিভাবে? আমি ফেলুদার দিকে এগিয়ে গেলাম। এই দেখ। ফেলুদা ন্যাড়া অংশটার একটা জায়গায় আঙ্গুল দিয়ে দেখালো। আমি ঝুঁকে পড়ে দেখলাম সেখানে একটা ছোট্ট গর্ত হয়েছে। সাপের গর্ত নাকি? যদ্দূর মনে হয় ফেলুদা বলে চলল, প্রায় 75% শিওর হয়ে বলা চলে যে একটা লম্বা লোহার ডান্ডা বা ওই জাতীয় কিছু একটা মাটিতে ঢুকিয়ে চার দিয়ে পাথরটাকে ফেলা হয়েছিল। তা না হলে এখানে এরকম একটা গর্ত থাকার কোনো মানে হয় না। অর্থাৎ যে কি আমিও বুঝে নিয়েছিলাম। তবুও মুখে কিছু না বলে আমি ফেলুদাকে কথাটা শেষ করতে দিলাম। অর্থাৎ মিস্টার শিবকুমার শেলভাঙ্কারের অ্যাক্সিডেন্টটা প্রকৃতির নয়, মানুষের কীর্তি। অর্থাৎ অত্যন্ত ক্রূর ও নৃশংস পদ্ধতিতে কে বা কাহারা তাহাকে হত্যা করিয়াছিল। অর্থাৎ এক কথায় গণ্ডগোল, বিস্তর গণ্ডগোল। খুনের জায়গা থেকে হোটেলে ফিরে আমাকে নামিয়ে দিয়ে ফেলুদা বলল ওর একটু কাজ আছে, একটু পরে ফিরবে। আমি জানি যে যদি জিজ্ঞেস করি কী কাজ, তাহলে উত্তর পাবো না। আমরা ফেরার পথে চৌমাথায় হেলমুটের সঙ্গে দেখা হয়েছিল। তাকে রুমটেকের নাচের কথা বলতে সেও যেতে চাইল। আর যাবেন নিশিকান্তবাবু। কোথায় গেলেন ভদ্রলোক? আর তার সেই হিজিবিজি তিব্বতী লেখার মানে করারই বা কী হলো? একবার মনে হলো ফেলুদা না আসা পর্যন্ত বাজারের রাস্তায় পায়চারি করে কাটিয়ে দিই। তারপর মনে হলো না, হোটেলেই যাই, সঙ্গে একটা গল্পের বই এনেছি, ঘরে বসে সেটা পড়তে পড়তেই ফেলুদা এসে যাবে। হোটেলে ঢুকতেই দেখলাম নিশিকান্তবাবু গোমরা মুখ করে ডাইনিং রুমে বসে আছেন। অবশ্যই আমাকে দেখেই তার সে পুরনো হাসি ফিরে এলো। বললেন, দাদা কই? বললাম, একটু কাজে বেরিয়েছেন, আসবেন এক্ষুনি। তোমার দাদার গায়ে খুব জোর, তাই না? এ আবার কীরকম প্রশ্ন করেন ভদ্রলোক? আমি কিছু বলার আগেই আবার বললেন, উনি ভরসা দিচ্ছেন বলেই রয়ে গেলুম, তা না হলে আজই 5 তারিখ গুটিয়ে দার্জিলিং পালাতুম। কেন? ভদ্রলোক হাত কচলাতে শুরু করেছেন। বুঝলাম তার নার্ভাসনেসটা আবার ফিরে এসেছে। ভদ্রলোক এদিক ওদিক দেখে আবার পকেট থেকে সেই কাগজটা বার করলেন। জানো ভাই, 7 জন্মে কারোর কোনো অনিষ্ট করিনি, অথচ এরকম শাসানি শেষটায় আমাকে দিলে। ওটার মানে বের করেছেন নাকি? ভদ্রলোক বললেন, একটা মানে অ্যাংজাইটি ছিল, তাই সোজা চলে গেলুম তিব্বত ইনস্টিটিউটে। কাগজটা দেখালুম। কি বলল জানো? বললে এর লেখাটার মানে হচ্ছে মৃত্যু, গিয়াংফু না ওই জাতীয় একটা কি তিব্বতী কথা, মানে হচ্ছে ডেথ। 37-এ আমার একটা ফাড়া আছে, তাও জানি। আমার একটু বিরক্ত লাগলো। বললাম, শুধু তো মৃত্যু বলেছে, এমন তো বলেনি যে আপনাকেই মরতে হবে। ভদ্রলোক হঠাৎ যেন একটু আশায় আলো দেখতে পেলেন। তাও বটে, মৃত্যু মানে তো এনিবডিজ ডেথ হতে পারে, তাই না? কাগজে লেখা আছে বলেই যে কাউকে মরতে হবে, তারই বা কী মানে আছে? কিন্তু তাও যেন ভদ্রলোক ভরসা পেলেন না। আবার তার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। তারপর ভুরু কুঁচকে কিছুক্ষণ ভেবে প্রায় নিজের মনেই বিড়বিড় করে বললেন, দক্ষিণের জানালাটা খোলা ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, তার মানে হাওয়া ছিল। বাইরের জিনিস হাওয়ার সঙ্গে ঘরের ভিতর এসে পড়তে পারে। এটা যদি এমনই উটকো কাগজের সঙ্গে হয়, হয়তো ছেঁড়া পুঁথি টুথির পাতা, কাছাকাছি তো ছোটোখাটো গুম্ফাও রয়েছে, একটা তো শহরে ঢোকার মুখটাতেই। হুম। কাল রাত্রে জানালা দিয়ে কি দেখেছি আমি আর সেটা বললাম না। তাহলে যেটুকু ভরসা পাচ্ছেন ভদ্রলোক, তাও আর পেতেন না।
শেষে যেন আর ভাবতে না পেরেই ভদ্রলোক জোর করে তার মন থেকে দুশ্চিন্তাটা ঝেড়ে ফেলে দিয়ে বললেন, যাকগে, তোমার দাদাই তো রয়েছেন। বেশ কনফিডেন্স পাওয়া যায় ভদ্রলোককে দেখে। খেলোয়াড় টেলোয়াড় ছিলেন নাকি, না এক্সারসাইজ করেন? এককালে ক্রিকেট খেলেছেন, এখন যোগব্যায়াম করেন। ঠিক ধরেছি, আজকালকার বাঙালিদের মধ্যে অমন ফিট বডি চোখে পড়ে না। চা খাবে? পাহাড়ে ওঠানামা করতে বেশ পরিশ্রম হয়েছিল, তাই বললাম চায়ে আপত্তি নেই। ভদ্রলোক বেয়ারাকে ডেকে 2 কাপ চা অর্ডার দিলেন। চা এসে পৌঁছাতে না পৌঁছাতেই ফেলুদা ফিরে এলো। আসার 10 সেকেন্ডের মধ্যে নিশিকান্ত বাবু তার মৃত্যুর কথাটা ফেলুদাকে বলে দিলেন। ফেলুদা আর একবার কাগজটা দেখে বলল, আপনাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছে কেন সেটা আঁচ করতে পারছেন? নিশিকান্ত বাবু মাথা নাড়লেন। আমি স্যার আকাশ পাতাল ভেবেও ওর কুল কিনারা করতে পারছি না। ফেলুদা বলল, আর ভাববেন না, কারণ না থাকলে কেউ কারোর মৃত্যু কামনা করে না। আমার বিশ্বাস ওটা যেই ফেলে থাকুক না কেন, ঝড়ের রাতে অন্ধকারে ভুল করে ভুল ঘরে ফেলেছে। তিব্বতীকেই তিব্বতী ভাষায় শাসায়। আপনাকে শাসাতে হলে যে ভাষা আপনি জানেন তাতেই শাসানো স্বাভাবিক, নইলে তো শাসানি মাঠে মারা, তাই নয় কি? তা তো বটেই। ব্যাস, নিশ্চিন্তে থাকুন। আর গোলমাল হলে আপনি তো আছেনই। আমি থাকলে কিন্তু গোলমালটা মাঝে মধ্যে একটু বেশিই হয়। তাই বুঝি? ভদ্রলোকের মুখ আবার ফ্যাকাশে হয়ে গেল। ফেলুদা আর কোনো রকম সান্ত্বনা দেবার চেষ্টা না করে দোতলায় নিজের ঘরে চলে গেল। আমি জানি কাঁদুনে ভীতু লোকদের ফেলুদা বরদাস্ত করতে পারে না। নিশিকান্ত বাবু যদি ওর সিম্প্যাথি পেতে চান তাহলে ওকে কাঁদুনি বন্ধ করতে হবে। আমি চা শেষ করে ঘরে গিয়ে দেখি ফেলুদা আবার তার নীল খাতার উপর ঝুঁকে পড়েছে। আমি ঢুকতেই বলল, টেলিগ্রাফ অফিসগুলোতে বেশিরভাগ লোকই যে অশিক্ষিত সেটা আগেই জানা ছিল, তবে এটা একটু বেশি রকম বাড়াবাড়ি। হঠাৎ টেলিগ্রাফ অফিসে কেন? শশধর বাবুকে একটা কেবল করে দিলাম, ও পৌঁছাবার আগেই অবশ্যই পৌঁছে যাবে, তাও দেরি করে কোনো লাভ নেই। কি লিখলে? হ্যাভ রিজন টু সাসপেক্ট শেলবাঙ্কার ডেথ, নট অ্যাক্সিডেন্টাল। অ্যাম ইনভেস্টিগেটিং। বাড়াবাড়িটা কিসে দেখলে? ও, সে অন্য ব্যাপার। ফেলুদা নাকি টেলিগ্রাফ অফিসে কেরানিদের ঘুষ দিয়ে গত কদিনে শেলবাঙ্কারের নামে কোনো টেলিগ্রাম এসেছিল কিনা সেটা জেনে নিয়েছে। একটা ছিল শশধর বাবু টেলিগ্রাম, আম অ্যারাইভিং 14th, আর অন্যটা পড়ে দেখ বলে ফেলুদা তার নীল খাতাটা আমার দিকে এগিয়ে দিল। দেখলাম তাতে লেখা রয়েছে, ইয়োর সন মেবি ইজ এ সিক মনস্টার, ফ্রাইটেক্স। পড়ে তো চক্ষু চড়ক গাছ। সিক মনস্টার, রুগ্ন রাক্ষস, সে আবার কি? ফেলুদা বলল, বোঝাই যাচ্ছে যে কোনো গোলমাল করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি গোলমাল? আসল টেলিগ্রামটা কী ছিল? আমি বললাম, ফ্রাইটেক্স আবার কি? ফেলুদা বলল, ওটা বোধহয় ছাপার ভুল নয়, মনে হয় ওটা কোনো গোয়েন্দা এজেন্সির টেলিগ্রাফিক অ্যাড্রেস। প্রাই অর্থাৎ প্রাইভেট, আর টেক্স হলো টেক এর বহুবচন। টেক্স মানে যে ডিটেকটিভ সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। এই টেলিগ্রামটা পেয়েই কি শেলবাঙ্কার ঘাবড়ে গিয়েছিল? কিছুই আশ্চর্য না। আর তার মানে এই এজেন্সিটা শেলবাঙ্কারের ছেলের খোঁজ করছিল, তাই তো মনে হয়। কিন্তু সিক মনস্টার, হরি হরি। আমি বললাম, কতগুলো রহস্য একসঙ্গে সমাধান করবে বলো তো? ফেলুদা বলল, সেইটাই তো ভাবছি, প্রশ্নের পর প্রশ্ন। এই বেলা খাতায় নোট করে ফেলা উচিত। বল তো দেখি একটা একটা করে। 1, সিক মনস্টার। তারপর পাথরকে ফেলল, গুড। 3, মূর্তিটা কোথায় গেল, ঠিক হ্যাঁ। 4, নিশিকান্ত বাবুর ঘরে কাগজ কে ফেলল, আর কেন ফেলল, বহুত আচ্ছা। 5, খুনের জায়গায় কার বোতাম? অবশ্যই সেটা শেলবাঙ্কারের নিজের শার্টের বোতামও হতে পারে, যাই হোক বলে চল। 6, তিব্বতী ইনস্টিটিউটে গিয়ে কে মূর্তির কথা জিজ্ঞেস করেছিল? স্প্লেন্ডিড। আর বছর দশকের মধ্যে তুই গোয়েন্দাগিরি শুরু করতে পারবি। ফেলুদা ঠাট্টা করলেও বুঝতে পারলাম যে আমি পরীক্ষায় পাশ করেছি। শুধু একটি লোকের সঙ্গে এখন দেখা হওয়া দরকার। মনে হয় তিনি শেলবাঙ্কার সম্বন্ধে জরুরি ইনফরমেশন দিতে পারেন। কে লোকটা? ডক্টর বৈদ্য, যিনি ভবিষ্যৎ বলেন আর প্রেতাত্মার সঙ্গে যোগ স্থাপন করেন, আর অন্যান্য যাবতীয় ভেলকি প্রদর্শন করেন। শুনে টুনে লোকটাকে ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে।
রুমটেক যেতে হলে যে পথে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসে সে পথে খানিক দূর ফিরে গিয়ে তারপর ডান দিকে একটা নতুন মোড় নিয়ে নতুন পথে শটান সিধে রাস্তায় চলতে হয়। রুমটেকের হাইট গ্যাংটকের চেয়েও প্রায় 1000 ফুট বেশি, কিন্তু যাবার রাস্তা প্রথমে উতরাই নেমে একেবারে নদী পর্যন্ত গিয়ে একটা ব্রিজ পেরিয়ে উল্টো দিকের পাহাড়ের গা বেয়ে চড়াই ওঠে। ছোট ছোট গ্রামের বাড়ি আর ভুট্টোর ক্ষেতের পাশ দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলে। চারিদিকের দৃশ্য দার্জিলিংয়ের চেয়ে কোনো অংশে কম সুন্দর নয়। সকালের রোদ এখন আর নেই। হোটেল থাকতেই মেঘ উঠে আকাশ ছেয়ে ফেলেছে। তাতে অবশ্যই এক হিসেবে ভালোই হয়েছে, কারণ গরমের কোনো সম্ভাবনা নেই। কিছুদিন আগের দুর্ঘটনার জন্যেই বোধহয় আমাদের ড্রাইভার খুব সাবধানে জিপ চালাচ্ছিল। সামনের সিটে ড্রাইভারের পাশে বসেছি আমি আর ফেলুদা। পিছনের সিটে মুখোমুখি বসে আছে হেলমুট ওঙ্গার আর নিশিকান্ত সরকার। হেলমুটের পায়ের ব্যথাটা নাকি সেরে গেছে। ওর কাছে নাকি জার্মান মলম ছিল, তাতেই কাজে দিয়েছে। নিশিকান্তবাবুর ভয়ের ভাবটা বোধহয় কেটে গেছে, কারণ এখন উনি গুনগুন করে হিন্দি ফিল্মের গানের সুর ভাবছেন। গ্যাংটক শহর এখন আমাদের উল্টো দিকের পাহাড়ের গায়ে বিছিয়ে আছে। মনে হয় শহরটাকে আর খুব বেশিক্ষণ দেখা যাবে না, কারণ নিচের উপত্যকা থেকে কুয়াশা উঠতে শুরু করেছে উপরের দিকে। ফেলুদা এখন পর্যন্ত একটাও কথা বলেনি। সেটা আশ্চর্য নয়। আমি জানি ওর মাথার ভিতর এখন সেই 6টা প্রশ্নের উত্তর বারবার প্রচণ্ড চেষ্টা চলছে। নেহাত কাল কথা দিয়ে ফেলেছিল, তাই। তা না হলে ও এখন হোটেলের ঘরে বসে নীল খাতায় হিজিবিজি লিখে হিসাব করত। বাইরের ঠান্ডা থেকে বেশ বুঝতে পারছি যে আমরা এখন বেশ হাইটে উঠে গেছি। সামনে একটা মোড়। ড্রাইভার জিপে হর্ন দিতে দিতে সেটা ঘুরতেই দেখলাম সামনের রাস্তার দুধারে বাড়িঘর দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে বাঁশের এক খুঁটির সঙ্গে আরেক খুঁটিতে দড়ি বাঁধা টাঙানো সারি সারি রং বেরঙের 4 কোনা নিশান। এই নিশানগুলো টাঙিয়ে দিয়ে তিব্বতীরা নাকি অনিষ্টকারী প্রেতাত্মা দূরে সরিয়ে রাখে। কাছ থেকে দেখলে বোঝা যায় প্রত্যেকটা নিশানে নকশা করা আছে। একটা ক্ষীণ শব্দ অনেকক্ষণ থেকেই কানে আসছিল। এবার সেটা ক্রমশ জোরে হতে আরম্ভ করলো। ভো 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 গুরুগম্ভীর সিঙ্গার শব্দ, আর তার সঙ্গে থেকে থেকে ঝমঝম করে কাঁসা বা পিতলের ঝাঁঝের আওয়াজ, আর চড়া বেসুরো সানাইয়ের মতো আওয়াজ। এটাই বোধহয় তিব্বতী নাচের বাজনা। রাস্তাটা গিয়ে এক জায়গায় থেমে গেছে। তারপরে রয়েছে একটা বড় গ্যারেজ গোছের ঘর, যাতে কয়েকটা জিপ রয়েছে, আর বাঁ দিকে রয়েছে কিছু দোকান। রাস্তার দুধারেও কয়েকটা জিপ আর স্টেশন ওয়াগন দাঁড়িয়ে আছে, আর চারদিকে ঘোরাফেরা করছে নানান রঙের পোশাক পরা ছেলে মেয়ে বুড়ো বুড়ির দল। আমাদের জিপটা রাস্তার ডান দিকে একটা প্রকাণ্ড গেটের সামনে গিয়ে দাঁড়ালো। বুঝলাম এই রুমটেক মঠের ফটক। নিশিকান্তবাবু বোধহয় হেলমুটের খাতিরেই ইংরেজিতে বললেন, দ্য লামাস আর মানে ড্যান্সিং। আমরা 4 জনে গাড়ি থেকে নামলাম। গেটের ভিতর ঢুকে দেখি সামনে একটা বিরাট খোলা উঠোন। সেটাকে একটা প্রকাণ্ড সাদা চাঁদোয়া দিয়ে ঢাকা হয়েছে, তাতে আবার গাঢ় নীল রঙের নকশা করা। এত সুন্দর চাঁদোয়া আমি কখনো দেখিনি। চাঁদোয়ার নিচে উঠোনের মেঝেতে লোকেরা সব ভিড় করে বাবু হয়ে বসেছে, আর পিছন দিকে একটা প্রকাণ্ড নকশা করা পর্দার সামনে 8-10 জন লোক ঝলমলে পোশাক আর বিভৎসা সব মুখোশ পরে ঘুরে ঘুরে দুলে দুলে নাচছে। বাজিয়ের দল লাল পোশাক পরে বসেছে নাচিয়েদের ডান দিকে। যে সিঙ্গাগুলোতে সবচেয়ে গম্ভীর আওয়াজ হচ্ছে সেগুলো প্রায় 5-6 হাত লম্বা, আর সেগুলো বাজাচ্ছে 8-10 বছর বয়সের ছেলেরা। সব মিলিয়ে একটা অদ্ভুত থমথমে অথচ জমকালো ব্যাপার। এমন জিনিস এর আগে আমি কখনো দেখিনি বা শুনিওনি। হেলমুট উঠোনে পৌঁছানো মাত্র পটাপট ছবি তুলতে আরম্ভ করে দিল। আজ তার কাঁধে 3টে ক্যামেরা, ব্যাগটাও সঙ্গে রয়েছে। তার মধ্যে আরও ক্যামেরা আছে কিনা কে জানে। নিশিকান্তবাবু বললেন, বসবেন নাকি? আপনি কি করছেন? ফেলুদা জিজ্ঞেস করলো। আমার তো এই জিনিস দেখা, কালিম্বে দেখেছি। আমি একটু পেছন দিকটায় গিয়ে মন্দিরটা দেখে আসছি। শুনেছি ভেতরে নাকি অদ্ভুত সব কারুকার্য আছে। আমি আর ফেলুদা ভিড়ের মধ্যে জায়গা করে নিয়ে মাটিতে বসে পড়লাম। ফেলুদা বলল, এসব দেখে শুনে বিংশ শতাব্দীতে বাস করছি সে কথা ভুলে যেতে হয়। গত 1000 বছরে এই জিনিসের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। আমি বললাম, গুম্ফা বলে কেন ফেলুদা? ফেলুদা বলল, এটা ঠিক গুম্ফা নয়, গুম্ফা হলো গুহা। এটাকে বরং মঠ বা মন্দির বলা চলতে পারে।
এই যে উঠোনের দুপাশে একতলা ঘরের লাইন দেখছিস, ওখানে সব লামারা থাকে। আর লক্ষ্য কর কত বাচ্চা ছেলে রয়েছে, সব মাথা মুড়োনো, গায়ে তিব্বতী জোব্বা। এদের এখন ট্রেনিং দেওয়া হচ্ছে, বড় হলে সব লামাটামা হবে। মঠ আর মনাস্টেরি কি এক জিনিস? হ্যাঁ, মঠ। এইটুকু বলেই ফেলুদা থেমে গেল। তার দিকে চেয়ে দেখি তার চোখ দুটো কুঁচকে গেছে, তার মুখ হা হয়ে গেছে। হঠাৎ কি মনে পড়ল ফেলুদার? মিনিট খানেক চুপ করে মাথা নেড়ে নিজের ওপর একটা ধিক্কারের ভাব দেখিয়ে ফেলুদা বলল, পাহাড়ে এলে কি তাহলে আমার বুদ্ধিটা স্লো হয়ে যায়? এই সহজ জিনিসটা বুঝতে পারিনি এতক্ষণ। কি জিনিস? জিজ্ঞেস করলাম। কোনটা বুঝতে পারোনি? সিক মনস্টার। সিক হলো সিকিম, আর মনস্টার হলো মনাস্টেরি। থ্যাংক ইউ তোপসে। সত্যি তো বুঝতে পারা উচিত ছিল। তাহলে টেলিগ্রামটার মানে কি দাঁড়াচ্ছে? ফেলুদা পকেট থেকে তার খাতাটা বার করে, সেই পাতাটা ফের পড়ল। ইয়োর সন মেবি ইজ এ সিক মনস্টার। গোড়ার দিকটায় কোনো গোলমাল নেই, ইজটাকে ইন করে নে। তাহলে দাঁড়াচ্ছে ইয়োর সান মেবি ইন এ সিকিম মনাস্টেরি। তোমার ছেলে হয়তো সিকিমের কোনো মঠে রয়েছে। ব্যাস, পরিষ্কার ব্যাপার। তার মানে শেলবাঙ্কারের ছেলে 14 না 15 বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সে এখন এখানে রয়েছে। ব্রাইটেক্স তো তাই বলছে। এখন ব্রাইটেক্সের কেরামতি দৌড় যে কতখানি তা তো জানি না, তবে এটা ঠিক যে শেলবাঙ্কার যদি টেলিগ্রামের ভুল সত্ত্বেও তার মানেটা আঁচ করে থাকে, তাহলে তার মনে আশার সঞ্চার হওয়া অস্বাভাবিক নয়, কারণ সে ছেলেকে ভালোবাসত, অনেক দিন ধরে তার খোঁজ করেছে। ও যে সেদিন কোন একটা গুম্ফায় যাচ্ছিল, সেটাও হয়তো টেলিগ্রামটা পাবার পরেই ছেলের সন্ধানে। কোয়াইট পসিবল। আর ছেলে যদি সত্যি করেই থাকে যে এ তল্লাটে, তাহলে অবশ্যই। ফেলুদা আবার চুপ করে গেল। মনে পড়ল শশধরবাবু বলেছিলেন শেলভাঙ্কারের ছেলে বাপের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মানে সে তার বাপের শত্রু। উইল, উইল, উইল। ফেলুদা আপন মনে বিড়বিড় করে যাচ্ছে। শেলভাঙ্কার যদি উইলে তার ছেলেকে সম্পত্তি দিয়ে গিয়ে থাকেন, তাহলে সে অনেক টাকা পাবে। ফেলুদা ভিড়ের মধ্য থেকে উঠে পড়ল, আর সেই সঙ্গে আমিও। বেশ বুঝতে পারলাম টেলিগ্রামের মানে ধরতে পেরে ফেলুদা চঞ্চল হয়ে উঠেছে। এদিকে ওদিকে দেখছে সে। ভিড়ের মধ্যে অতিব্বতীয় ভারতীয় চেহারা খুঁজছে কি? আমরা দুজনেই ভিড়ের দিকে চোখ রেখে এগিয়ে চললাম। বাঁ দিকের একতলা বাড়িগুলোর পাশ দিয়ে আমরা চললাম মঠের বাড়িটার দিকে, যেদিকে এই কিছুক্ষণ আগেই নিশিকান্তবাবু গেছেন। পিছন দিকটায় ক্রমে ভিড় হালকা হয়ে এসেছে। দু একজন ভীষণ বুড়োল আমাকে দেখলাম ঘরের দরজায় চৌকাঠে বসে আপন মনে প্রেয়ার হুইল ঘুরিয়ে চলেছে। তাদের মুখের চামড়া এত কুচকানো যে দেখলে মনে হয় অন্তত 100 বছর বয়স হবেই। এদের বেশিরভাগেরই গোফ দাড়ি কামানো, কিন্তু এক একজনের দেখলাম নাকের নিচে গোফ না থাকলেও ঠোঁটের দুপাশে সরু ঝোলা গোফ রয়েছে, যেমন কোনো কোনো চীনাদের থাকে। পর্দার পিছন দিক দিয়ে গিয়ে আমরা মনাস্ট্রিটির দালানের বারান্দায় পৌঁছালাম। দেয়ালে বোধহয় বুদ্ধের জীবনী থেকেই নানা রকম ঘটনার ছবি আঁকা রয়েছে। বারান্দার পিছনে অন্ধকার হলঘর রয়েছে, তার মধ্যে সারি সারি প্রদীপের আলো জ্বলতে দেখা যাচ্ছে। একটা প্রকাণ্ড লাল কাঠের দরজা দিয়ে এই ঘরে ঢুকতে হয়। আশেপাশে প্রহরী জাতীয় কেউ নেই দেখে আমরা দুজনে চৌকাঠ পেরিয়ে হলঘরে ঢুকলাম। স্যাঁতস্যাঁতে ঠান্ডা ঘর, অদ্ভুত একটা ধূপের গন্ধ ভরে রয়েছে তাতে। কিন্তু অন্ধকার হলে কি হবে, তার মধ্যেই চারদিকের রঙিন সাজসজ্জার ঝলসানি ফুটে বেরোচ্ছে। 3 তলা উঁচু সিলিং থেকে ঝুলছে লম্বা লম্বা আশ্চর্য সব কাজ করা সিল্কের নিশান। ঘরের দুদিকে রঙিন কাপড়ে ঢাকা লম্বা লম্বা বেঞ্চি পাতা রয়েছে। প্রকাণ্ড গোল ঢাকের মতো কয়েকটা জিনিস খুঁটিতে দাঁড় করানো রয়েছে। আবার পিছন দিকের সবচেয়ে অন্ধকার অংশটায় লম্বা বেদিতে বসানো রয়েছে প্রকাণ্ড প্রকাণ্ড সব মূর্তি। তার কোনোটা বুদ্ধ আর কোনোটা বুদ্ধ না, সেটা আমার পক্ষে বোঝা ভারী মুশকিল। কাছে গিয়ে দেখলাম এই সব বড় বড় মূর্তির পায়ের কাছে আরও অনেক ছোট ছোট মূর্তি রয়েছে। নানা রকম ফুলদানিতে ফুল রয়েছে, আর ছোট ছোট পিতলের পিদিমে আগুন জ্বলছে। এই সব জিনিস খুব মন দিয়ে দেখছি। এমন সময় হঠাৎ ফেলুদা আমার পিঠে হাত দিল। ঘুরে দেখি ও দরজার দিকের চেয়ে রয়েছে। এটা সামনের মেন গেট নয়, পাশের একটা ছোট গেট।
বাইরে আয়। দাঁতে দাঁত চেপে কথাটা বলে ফেলুদা দরজাটার দিকে এগিয়ে গেল। দরজা দিয়ে বেরিয়ে দেখি ডান দিকে ওপরে যাবার সিঁড়ি রয়েছে। কোন দিকে গেল লোকটা জানি না, তবে চান্স নেওয়া ছাড়া গতি নেই। কোন লোকটা? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম। লাল পোশাক, দরজার বাইরে থেকে উকি দিচ্ছিল। আমি চাইতেই সটকালো। মুখটা দেখনি? আলো ছিল না। দোতলায় উঠে দেখি সামনে একটা ঘর রয়েছে, তার দরজা বন্ধ। এটাতেই কি সেই হাই পজিশনের লামা থাকেন নাকি? বাঁ দিকে খোলা ছাদ, এখানে ওখানে নিশান ঝুলছে। একতলা থেকে নাচের বাজনার শব্দ আসছে, ভো ভো ভো, ঝ্যাং ঝ্যাং ঝ্যাং। এদের নাচ নাকি একবার শুরু হলে 7 ঘন্টার আগে থামে না। আমরা ছাদ দিয়ে হেঁটে উল্টো দিকের পাঁচিলের দিকে এগিয়ে গেলাম। পিছনে পাহাড়ের দৃশ্য আবছা কুয়াশায় ক্রমে ঢেকে আসছে। ডান দিকে মঠের পিছন দিয়ে খাড়াই পাহাড় উঠে গেছে। তার উপর দিকটায় দেখলাম এক জায়গায় অনেকগুলো বাঁশের খুঁটিতে একসঙ্গে অনেকগুলো ভূত তাড়ানো নিশান আস্তে আস্তে কুয়াশার পিছনে লুকিয়ে যাচ্ছে। শেলভাঙ্কারের ছেলে যদি এখানে... ফেলুদার কথা শেষ হলো না। একটা বিকট চিৎকারে আমরা দুজনেই চমকে থ মেরে গেলাম। ওরে বাবা! ও, হেল্প হেল্প! এই যে নিশিকান্ত বাবুর গলা! আর কিছু ভাবার আগেই ফেলুদা দেখি দৌড় দিয়েছে। সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরিয়ে মঠের পিছন দিকের দরজা খুঁজে বার করতে সময় লাগলো 1 মিনিটেরও কম। দরজার বাইরে বেরিয়ে দেখি 10 হাতের মধ্যেই পাহাড় খাড়াই উঠে গেছে। হান্টিং বুট আজও পায়ে ছিল, তাই উঠতে কোনো অসুবিধা হলো না। কোন দিকে যেতে হবে সেটা মোটামুটি আন্দাজ করতে পারছি, কারণ হেল্প হেল্প চিৎকারটা এখনও আমাদের হেল্প করছে। খানিক দূরে একটা ফ্ল্যাট জায়গা দিয়ে এগিয়ে গিয়ে যেখানে পৌঁছালাম সেটা পাহাড়ের কিনারা, তারপরেই খাদ। তবে সে খাদ বেশি দূর নামিনি, বড়জোর 100 ফুট, আর তাও ধাপে ধাপে। এরই একটা ধাপে বোধহয় 2 হাতের বেশি চওড়া নয়। একটা গাছটাকে আঁকড়ে ধরে ঠিকরে বেরিয়ে আসা চোখ উপরের দিকে করে ঝুলে আছেন নিশিকান্ত সরকার। আমাদের দেখেই ভদ্রলোক দ্বিগুণ জোরে চিৎকার করে উঠলেন, মরে গেলুম, বাঁচান! নিশিকান্তবাবুকে উদ্ধার করা ফেলুদার পক্ষে এমন কিছু একটা কঠিন ব্যাপার ছিল না, কিন্তু মুশকিল হলো এই যে তাকে জাপটে ধরে টেনে তোলা মাত্র ভদ্রলোক চোখ উল্টে ভিড়মি খেলেন। অবশ্যই জিপে এনে চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরে এলো। কি ব্যাপার বলুন তো? ফেলুদা জিজ্ঞেস করলো। নিশিকান্তবাবু কোকিয়ে উঠলেন, আরে মশাই, কি আর বলবো, এই এতখানি পথ একটু হালকা হবার দরকার পড়েছিল। তা ধর্মস্থান মানে মানুষ যাকে বলে মনাস্ট্রি, তাই ভাবলুম পেছন দিকটায় গিয়ে দেখি। ঝোপঝাড়ের তো অভাব নেই, তা জায়গাও পেলুম সুটেবল, কিন্তু আমাকে যে আবার কেউ ফলো করছে তা কি করে জানবো বলুন? পেছন থেকে এসে ধাক্কা মারলো। %। কি সাং? মানে সাংঘাতিক ব্যাপার বলুন তো। নেহাত হাতের কাছে একটা গাছ পেলুম, নইলে তিব্বতী শাসানি তো, মানে অক্ষরে অক্ষরে। লোকটাকে দেখেছেন? পেছন দিক থেকে এসে ধাক্কা মারলে আবার দেখা যায় নাকি হে? এই দুর্ঘটনার পর রুমটেকে থাকার কোনো মানে হয় না, হয়তো নিরাপদও না, তাই আমরা আবার বাড়িমুখো রওনা দিলাম। হেলমুটের একটু আফসোস হলো, কারণ ও বলল ছবি তোলার এত ভালো সাবজেক্ট এসে অবধি আর পাইনি। তবে নাচ আগামীকালও হবে, তাই ইচ্ছে করলে আর একবার আসতে পারে। ফেলুদা অনেকক্ষণ চুপ করেছিল, বোধহয় চিন্তা করছিল, কারণ ঘটনা এত দ্রুত ঘটে চলেছে, ওর মতো পরিষ্কার মাথায়ও হয়তো গুলিয়ে আসছিল। এবার সে নিশিকান্ত বাবুকে উদ্দেশ্য করে বলল, মশাই, আপনার একটা দায়িত্ব আছে, সেটা বোধহয় বেশ ভালো করেই বুঝতে পারছেন। দায়িত্ব? ভদ্রলোকের গলা দিয়ে যেন পুরো আওয়াজ বেরোচ্ছে না। আপনি কার পেছনে লেগেছেন সেটা বললে তো কে আপনাকে পেছনে লেগেছে সেটা বলা যাবে না। নিশিকান্তবাবু ঢোক গিলে 2 হাত তুলে কান মুলে বললেন, কি সাক্ষী করে বলতে হবে বলুন? আমি বলছি, জ্ঞানও তো আমি কোনো লোকের কোনো অনিষ্ট করিনি, কারো পিছনে লাগিনি, এমনকি কারো বদনাম পর্যন্ত করিনি। আপনার কোনো যমজ ভাইটাই নেই তো? আগে না স্যার, আই এম অনলি অফস্প্রিং। মিথ্যে বললে অবশ্যই আপনিই ঠকবেন, কাজেই ধরে নিচ্ছি আপনি সত্যি কথাই বলছেন। কিন্তু ফেলুদা চুপ করে গেল, আর সেই যে চুপ করলো সে একেবারে ডাকবাংলো পর্যন্ত। ডাকবাংলোতে এসে হেলমুট গাড়ি থেকে নেমে জিপের ভাড়ার শেয়ার দিতে যাওয়াতে ফেলুদা বাধা দিল,
তোমাকে তো আমরাই ইনভাইট করেছি, আর তুমি আমাদের দেশে অতিথি, কাজেই তোমার পয়সা তো আমরা নেব না। অল রাইট। হেলমুট হেসে বলল, তাহলে একটু বসে চা খেয়ে যাও। নিশিকান্ত বাবুরও আপত্তি নেই দেখে আমরা তিনজনই জিপটার পাওনা চুকিয়ে ছেড়ে দিয়ে বাংলায় হেলমুটের ঘরে গিয়ে হাজির হলাম। তিনজনে চেয়ারে বসেছি। হেলমুট ঘাট থেকে ক্যামেরা নামিয়ে টেবিলের উপর রেখে চায়ের অর্ডার দিতে যাবে, এমন সময় একটা আওয়াজ পেয়ে দরজার দিকে চেয়ে দেখি একজন অদ্ভুত চেহারার ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে হেলমুটের দিকে চেয়ে হেসে বলল, হ্যালো বললেন। ভদ্রলোকের মুখে কাঁচা পাকা চাপদাড়ি, মাথায় কাঁচা পাকা চুল প্রায় কাঁধ অবধি নেমেছে, গায়ের উপর দিয়ে একটা গলাবন্ধ ঢলঢলে অরেঞ্জ সিকিম জ্যাকেট, আর তলার দিকে ঢিলে ফ্লানেলের পাতলুন। তার হাতে একটা বেশ বড় হলদে লাঠিও রয়েছে, যাকে বোধহয় বলে যষ্টি। হেলমুট আমাদের দিকে ফিরে বলল, পরিচয় করিয়ে দিই, ইনি ডক্টর বৈদ্য। আপনাদের দেখিয়ে বাঙালি মনে হতেছে। ডাক্তার বৈদ্য ঠিক আমার পাশের চেয়ারটায় বসলেন। ফেলুদা বলল, ঠিকই বলেছেন, আপনার কথা আমরা আগেই হেলমুটের কাছে শুনেছি। হেলমুট ইজ এ নাইস বয়। ভদ্রলোক ইংরেজি, বাংলা, হিন্দি 3 রকম ভাষা মিশিয়ে কথা বলে গেলেন। তবে হেলমুটকে আমি বলেছি যে দেশের একটা সংস্কারের কথাও যেন না ভুলে। এরা বিশ্বাস করে যে যার যত বেশি ছবি তোলা হবে তার তত বেশি আয়ু কমে যাবে। কারণ এই যে এই আমার খানিকটা যদি অন্য কোনো বস্তুতেও থেকে থাকে, তার মানে আমার ভাইটাল ফোর্সের খানিকটাও নিশ্চয়ই সেই অন্য বস্তুর মধ্যে রয়েছে, এবং সেই পরিমাণে আমার নিজের ভাইটাল ফোর্সও নিশ্চয়ই কমে যাচ্ছে। আপনিও কি এতে বিশ্বাস করেন? ফেলুদা জিজ্ঞেস করলো। করলেই বাকি, ডক্টর বৈদ্য হেসে বললেন। হেলমুট কি আর আমার ছবি তুলতে বাদ রেখেছে? তবে কোনো জিনিস পরীক্ষা করে দেখার আগে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা ওঠে না। এখনও অনেক জিনিস শিখতে বাকি আছে, অনেক কিছু জানতে হবে, অনেক পরীক্ষা করতে হবে। ফেলুদা বলল, কিন্তু আপনি তো সেসব না করেই অনেক দূর অগ্রসর হয়েছেন বলে মনে হয়। শুনলাম আপনি ভবিষ্যৎ বলে দিতে পারেন, মৃত ব্যক্তির আত্মার সঙ্গে কথাবার্তা বলতে পারেন। সব সময় না। বৈদ্য একটু মুচকি হাসলেন। পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটা নির্ভর করে। কিছু জিনিস খুব সহজে বলে দেওয়া যায়, যেমন বৈদ্য নিশিকান্ত বাবুর দিকে আঙ্গুল দেখালেন। ওই ভদ্রলোকটি কোনো কারণে অত্যন্ত দুশ্চিন্তায় ভুগছেন। নিশিকান্ত বাবু জিভ দিয়ে ঠোঁট চাটলেন। ফেলুদা বলল, আপনি ঠিকই বলেছেন, ওকে একজন অজ্ঞাত ব্যক্তি মৃত্যু ভয় দেখাচ্ছেন। সেটা কে বলতে পারেন? ডক্টর বৈদ্য কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন, তারপর চোখ খুলে জানালা দিয়ে বাইরের পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, এজেন্ট। এজেন্ট? ফেলুদা প্রশ্ন করল। হ্যাঁ, এজেন্ট। মানুষ অন্যায় করলে তার শাস্তি হবেই। অনেক সময় ভগবান নিজেই শাস্তি দেন, আবার অনেক সময় তার এজেন্টরা এই কাজ করে। নিশিকান্ত বাবু হঠাৎ কাপা গলায় বলে উঠলেন, দ্যাট ইজ অল, আমি আর শুনতে চাই না। বৈদ্য হেসে বললেন, আমি জোর করে কাউকে কিছু শোনাই না। ইনি জিজ্ঞেস করলেন তাই বললাম। স্বেচ্ছায় লব্ধ জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞানের কোনো মূল্য নেই। তবে একটা কথা বলতে চাই, বাঁচতে হলে সাবধানতা অবলম্বন করতে হবে। কাইন্ডলি এক্সপ্লেন, বললেন নিশিকান্ত বাবু। এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। চা এসে গিয়েছিল। হেলমুট নিজেই চা ঢেলে সবাইকে জিজ্ঞেস করে দুধ চিনি মিশিয়ে আমাদের হাতে হাতে পেয়ালা তুলে দিল। চায়ে চুমুক দিয়ে ফেলুদা বলল, আপনাদের সঙ্গে তো মিস্টার শেলভাঙ্কারের আলাপ হয়েছিল। বৈদ্য মাথা নেড়ে বলল, বড় দুঃখের ব্যাপার। আমি ওকে সতর্ক করে দিয়েছিলাম যে ওর সময়টা ভালো যাচ্ছে না। অবশ্যই অকস্মাৎ মৃত্যু ব্যাপারে তো কারো কোনো হাত নেই। দোরাম পোরবিং চিতেত বলেইছে, হেম দোরমং দর্জি সিং চিয়াম ওম পিরিয়ান হতো রিবিরি চিয়াং। কিছুক্ষণ সবাই চুপচাপ বসে চা খেলাম। হেলমুট এই ফাঁকে তার টেবিলটা গোছগাছ করে নিল। নিশিকান্তবাবু চায়ের পেয়ালা হাতে করে বসে আছেন। বুঝতে পারছি তার চা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু খাবার কথাটা তার যেন মনেই আসছে না। এর মধ্যে নিশ্চিন্ত দেখলাম ফেলুদাকে, কিংবা তার মনে উদ্বেগ থাকলেও সেটা সে একেবারেই বাইরে প্রকাশ করছে না। দিব্যি একটার পর একটা বিস্কুট খেয়ে চলেছে। বাইরে রোদ পড়ে আসছে। হেলমুট সুইচ টিপল, কিন্তু বাতি জ্বলল না। কি ব্যাপার? নিশিকান্তবাবু বললেন, পাওয়ার গেছে। এটা প্রায়ই ঘটে। বেয়ারাকে মোমবাতি দিতে বলি, বলে হেলমুট ঘর থেকে বেরিয়ে গেল। এবার ফেলুদা ডক্টর বৈদ্যকে আরেকটা প্রশ্ন করল। মিস্টার শেলভাঙ্কারের মৃত্যু কি সত্যি আকস্মিকভাবে হয়েছিল বলে আপনার বিশ্বাস?
ডক্টর বৈদ্য হাতের পেয়ালা সামনের বেতের টেবিলের উপর রেখে হাত দুটোকে পেটের উপর জড়ো করে বললেন, এ কথার উত্তর তো শুধু একজনই দিতে পারে। কে? ফেলুদা জিজ্ঞেস করল। যে মৃত, একমাত্র সেই সর্বজ্ঞ। তার কাছে অজানা কিছুই নেই। আমাদের জীবিতকালে অজস্র অবান্তর জিনিস আমাদের জ্ঞান ও অনুভূতির পথে বাধার সৃষ্টি করে। ওই যে জানালা খোলা রয়েছে, সেই জানালা দিয়ে আমরা দূরের পাহাড় দেখতে পাচ্ছি, আকাশ দেখতে পাচ্ছি, পাহাড়ের গায়ে গাছপালা ঘরবাড়ি সব দেখতে পাচ্ছি, আকাশে মেঘ দেখতে পাচ্ছি। এসব হলো অবান্তর জিনিস। নির্ভেজাল জ্ঞানের পথে এসব দৃশ্যবস্তু বাধাস্বরূপ। অথচ জানালা যদি বন্ধ করে দিই তাহলে কি দেখব? ঘরে যদি আলো না থাকে তাহলে বাইরের আলোর পথ বন্ধ করে দিলে কি থাকে? অন্ধকার। জীবন হলো আলো, আর জীবন নিয়ে হলো ওই জানালা দিয়ে দেখা দৃশ্য যা আমাদের প্রকৃত জ্ঞানের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আর মৃত্যু হলো বন্ধ জানালার ফলে যে অন্ধকার, সেই অন্ধকার। এই অন্ধকারের ফলে আমাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। মৃত্যুই হলো অন্ধকারের চরম অবস্থা। এত বড় বক্তৃতা একটানা শুনে একটু বুঝতে কষ্ট হচ্ছিল, কিন্তু ভরসা ছিল যে ফেলুদা নিশ্চয়ই সব বুঝতে পারছে। ও বলল, তাহলে আপনার মতে মিস্টার শেলভাঙ্কারই একমাত্র জানেন তার মৃত্যু কিভাবে হয়েছিল? মৃত্যুর মুহূর্তটিতে হয়তো জানতো না, কিন্তু এখন নিশ্চয়ই জানে। কেন বলতে পারি না, আমার একটু গা ছমছম করতে শুরু করেছিল। হয়তো অন্ধকার বেড়ে আসছে বলেই। আর মৃত্যুটিত্তু নিয়ে এত কথাবার্তা, আর ডক্টর বৈদ্যর চশমার কাছে বেগুনি মেঘে ভরা আকাশের ছায়া, আর তার অস্বাভাবিক রকম কাপা কাপা গলার স্বর, এমনকি তার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটাও কেমন যেন থমথমে মনে হচ্ছিল। বেয়ারা ঘরে এসে চায়ের জিনিসপত্র তুলে নিয়ে তার জায়গায় টেবিলের উপর একটা জ্বালানো মোমবাতি রেখে চলে গেল। ফেলুদা সবাইকে চারমিনার অফার করলো, আর সবাই রিফিউজ করলো। তখন ও একাই একটা সিগারেট ধরিয়ে পরপর দুটো রিং ছেড়ে বলল, মিস্টার শেলভাঙ্কারের মতামতটা জানতে পারলে মন্দ হতো না। ফেলুদা অবশ্যই প্লানচেট টানচেট নিয়ে বই পড়েছে। ও বলে যে জিনিস বিশ্বাস নেই সেই নিয়ে বইও পড়া উচিত না। এ কথাটা আমি মানি না, কারণ যে বইটা লিখেছে তার মতামতটা জানা মানে মানুষের চিন্তাধারার একটা বিশেষ দিক সম্বন্ধে জানা। ক্রাইম নিয়ে যারা ঘাটাঘাটি করবে তাদের মানুষ সম্বন্ধে জানতেই হবে। আর মানুষ বলতে সব রকম মানুষই বোঝায়, কাউকেই বাদ দেওয়া চলে না। ডক্টর বৈদ্য কিছুক্ষণ চোখ বন্ধ করেছিলেন। হঠাৎ চোখ খুলে হাত দুটো উপরে তুলে বললেন, দরজা এবং জানালা দুটো বন্ধ করো। কথাটা বললেন হুকুম করার ভঙ্গিতেই, আর সে হুকুম পালন করলেন নিশিকান্তবাবু। হলো তিনি যেন হিপনোটাইজড হয়ে প্রায় যন্ত্রের মানুষের মতো কাজটা করলেন। জানালা বন্ধ করার সঙ্গে সঙ্গে মোমবাতির আবছা হলদে আলো ছাড়া ঘরে আর কোনো আলোই রইল না। আমরা সবাই বেতের টেবিলটাকে ঘিরে বসেছিলাম। আমার ডান পাশে বৈদ্য, বাঁ পাশে ফেলুদা, ফেলুদার অন্য পাশে নিশিকান্তবাবু, আর তার পাশে একটা মোড়ায় হেলমুট। ডক্টর বৈদ্য এবার বললেন, তোমাদের হাতগুলো উপুর করে টেবিলের উপর রাখো। প্রত্যেকের হাত তার দুপাশের লোকের হাতের সঙ্গে ঠেকে থাকা চাই। ডক্টর বৈদ্য এতক্ষণ আমাদের আপ আর আপনি বলে ডাকছিলেন। এবার দেখলাম তুম আর তুমি আরম্ভ করলেন। আমরা একে একে সবাই পরস্পরের সঙ্গে হাত ঠেকিয়ে টেবিলে রাখলাম। সব শেষে ডক্টর বৈদ্য আমার আর হেলমুটের হাতের মাঝখানে তার নিজের হাত দুটো গুজে দিলেন। 5, 10, 50টা উপুর করা হাতের আঙ্গুল এখন ফুলের পাপড়ির মতো মোমবাতিটাকে গোল করে ঘিরে বেতের টেবিলের উপর রাখা হয়েছে। তোমরা সবাই একদৃষ্টে মোমবাতির শিখার দিকে চেয়ে শেলভাঙ্কারের মৃত্যুর কথা চিন্তা করো। ঘরে বাতাস ঢোকার কোনো রাস্তা নেই, তাই মোমবাতির শিখা একেবারে স্থিরভাবে জ্বলছে। অল্প অল্প করে মোম গলে বাতির গা বেয়ে গড়িয়ে বেতের বুননির উপর জমা হচ্ছে। একটা ফড়িং জাতীয় পোকা ঘরের ভেতর ছিল, সেটা মোমবাতির শিখার চারদিকে পাক খেতে আরম্ভ করলো। কতক্ষণ যে এভাবে বাতির দিকে চেয়েছিলাম জানি না। সত্যি বলতে কি, দু একবার যে আর চোখে ডক্টর বৈদ্যর দিকে চেয়ে দেখিনি তা নয়, কিন্তু সেটা তিনি নিশ্চয়ই বুঝতে পারেননি, কারণ তার চোখ বন্ধ। হঠাৎ যেন দূর থেকে গলার স্বর আসছে। এইভাবে চি চি করে ডক্টর বৈদ্যর মুখ থেকে কথা বেরোলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো? ফেলুদা বলল, শেলভাঙ্কার কি অ্যাক্সিডেন্টে মরেছিল? আবার সেই চিচি গলায় উত্তর এলো, নো। তাহলে কিভাবে মরেছিলেন তিনি? কিছুক্ষণ সব চুপ। এখন আমরা সবাই মোমবাতি ছেড়ে ডক্টর বৈদ্যর মুখের দিকে চেয়ে আছি।
তার চোখ বন্ধ, মাথা পেছন দিকে হেলানো। হেলমুট দেখলাম তার নীল নিষ্পলক চোখে ডক্টর বৈদ্যকে দেখছে। নিশিকান্ত বাবুর কুতকুতে চোখও তারই দিকে। ঘরে হঠাৎ এক ঝলক নীল আলো, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। এবার আরও পরিষ্কার গলায় উত্তর এলো, মার্ডার। মার্ডার? এটা নিশিকান্তর গলা, শুকিয়ে খসখসে হয়ে গেছে। কথাটা একটানা বলতে পারলেন না তিনি। বললেন, মাহাহারাডার। কে খুন করেছিল বলা সম্ভব কি? আবার ফেলুদাই প্রশ্ন করল। আমার বুকের ভেতর অসম্ভব ঢিপঢিপানি আরম্ভ হয়েছে। নিশিকান্ত বাবুর মতো আমারও গলা শুকিয়ে এসেছে। নেহাত কথা বলতে হচ্ছে না বলে, না হলে আমিও ধরা পড়ে যেতাম। আবার কিছুক্ষণের জন্য সব চুপ। ফেলুদা দেখলাম এক দৃষ্টে ডক্টর বৈদ্যর হাতের দিকে দেখছে। ভদ্রলোক কয়েকবার খুব জোরে জোরে যেন বেশ কষ্ট করে নিঃশ্বাস নিলেন। তারপর উত্তর এলো, বীরেন্দ্র। বীরেন্দ্র? সে আবার কে? ফেলুদাও নিশ্চয়ই এটা জানতে চাইতো, কিন্তু ডক্টর বৈদ্য হঠাৎ তার হাত দুটো টেবিলের উপর থেকে তুলে নিয়ে চোখ খুলে বললেন, এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। হেলমুট মোড়া থেকে উঠে গিয়ে তার টেবিলের উপর রাখা ফ্লাস্ক থেকে গ্লাসে জল ঢেলে বৈদ্যকে দিল। ভদ্রলোকের জল খাওয়া শেষ হলে পর ফেলুদা বলল, বীরেন্দ্র যে কে সেটা বোধহয় জানার কোনো সম্ভাবনা নেই। উত্তর এলো হেলমুটের কাছ থেকে, বীরেন্দ্র মিস্টার শেলভাঙ্কারের ছেলের নাম। আমাকে বীরেন্দ্রর কথা বলেছেন তিনি, একবার নয় অনেকবার। জানালা খুলে দিতে গিয়ে দেখি বাইরে ইলেকট্রিকের আলো দেখা যাচ্ছে। হেলমুটও বোধহয় দেখছিল, কারণ ও সুইচ টিপে দিল আর ঘরের বাতি জ্বলে উঠল। ঘড়িতে দেখি 6:45। আমরা সকলেই উঠে পড়লাম। ডক্টর বৈদ্য নিশিকান্ত বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনাকে খুব নার্ভাস লোক বলে মনে হচ্ছে। নিশিকান্ত বাবু একটু হে হে করলেন। যাকগে, ডক্টর বৈদ্য বললেন, মনে হয় আপনার ফাড়া কেটে গেছে। ও! আহ্লাদে হাঁপ ছেড়ে নিশিকান্ত বাবু তার সব কটা দাঁত বার করে দিলেন। ফেলুদা বলল, আপনি কদিন আছেন? ডক্টর বৈদ্য বললেন, কাল দিনটা ভালো থাকলে পেমিয়াংসি যাবার ইচ্ছা আছে। ওখানকার মনাস্টেরিতে অনেক পুঁথিপত্র আছে শুনেছি। আপনি কি তিব্বত নিয়ে পড়াশোনা করছেন? প্রাচীন সভ্যতা বলতে তো ওই একটিই বাকি আছে। মিশর, ইরাক, মেসোপটেমিয়া এইসব তো বহুকাল আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতবর্ষে কি আছে বলুন? সবই পাঁচমেশালি। যা ছিল তিব্বতেই ছিল, একেবারে খাঁটি অবস্থায়, এই সেদিন পর্যন্ত। এখন তো আর তিব্বতে যাবার কোনো মানে হয় না। সৌভাগ্যক্রমে এই সিকিমের মঠগুলোতে সেই পুরনো সভ্যতার কিছুটা আভাস পাওয়া যায়। আমরা বাইরে বেরিয়ে এলাম। রাতে নির্ঘাত বৃষ্টি হবে, আকাশ কালো, আর মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। ডক্টর বৈদ্য বললেন, আপনারাও এসে পড়ুন না পেমিয়াংসি। ফেলুদা বলল, ঠিক কালই যেতে পারবো বলে মনে হয় না। আপনি তো কয়েকদিন থাকবেন ওখানে, অন্তত দিন চারেক থাকার ইচ্ছে আছে। তাহলে হয়তো দেখা হতে পারে, কারণ পেমিয়াংসির কথা অনেকেই বলছে। গেলে কিছু নুন সঙ্গে নিতে ভুলবেন না। ডক্টর বৈদ্য হেসে বললেন, নুন? যোগ ছাড়াতে হলে নুন ছাড়া গতি নেই। পড়ছিলাম সত্যজিৎ রায়ের গ্যাংটকে গণ্ডগোল, আজ 2য় পর্ব। আজ এখানেই শেষ করছি। গল্প স্বল্প ভালো লাগলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।